প্রিয় দর্শক, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের হাল ধরেছেন এবং আমরা আজকের অনুষ্ঠান সেই বিশ্বাস, ভরসা এবং প্রত্যাশা নিয়েই শুরু করব যে তার নেতৃত্বেই, তার লিডারশিপেই বাংলাদেশের সবার আগে ফিরে আসবে শান্তি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মাত্র ২৪ ঘন্টা পার হয়েছে তো তাদের দায়িত্ব নেওয়ার, কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাঝে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিলেন সেই সরকারের কাছে সবার আগে প্রত্যাশাটা কি এবং সেই প্রত্যাশার জায়গাগুলো কি কি হবে সেই বিষয় নিয়ে আজকে আমাদের সম্মানিত অতিথি দুজন। একজন অতিথি হলেন যিনি ক্ষমতায় ছিলেন এবং আরেকজন অতিথি যিনি কখনোই ক্ষমতায় যাননি, তাদের কাছেই আমি জানতে চাইব। আর সঙ্গেই আমি সোমা ইসলাম রয়েছি। আমাদের সঙ্গে আজকে অতিথি কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবে। পরিচয়টা দিয়ে রাখি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি। সঙ্গে আছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক গণসংহতি আন্দোলন। জোনায়েদ সাকি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যে জায়গাটি জানতে যাচ্ছে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরে গিয়েছেন। ছাত্র যে জনতা গণ অভ্যুত্থান করেছে সেই গণ অভ্যুত্থানের যে প্রথম শহীদ সাইদের বাড়িতে তারা গিয়েছেন, কথা বলেছেন আত্মীয় স্বজনের সঙ্গে, কিন্তু শপথও হয়ে গেছে, ২৪ ঘন্টা পারও হয়েছে। যে জায়গাটি প্রথম প্রশ্ন রাখতে চাই, অনেক অনেক প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, নতুন বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে, কিন্তু ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা অনুযায়ী আগামীর বাংলাদেশটা আসলে কেমন দেখতে চান আপনারা, সেই জায়গাটায় দিয়ে আগে শুরু করতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আবু সাঈদ আসলে সত্যি সত্যি যাকে বলে যে ছাত্ররা যে স্লোগানটা দিয়েছিল, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, সেই রক্তে আগুন লাগিয়ে দিয়েছিলেন। যে ভয়ের রাজত্বটা এই বিগত ফ্যাসিস্ট সরকার কায়েম করেছিল, সেই ভয়টা ভেঙে দেওয়ার কাজটি আবু সাঈদ যেভাবে বুক পেতে বাংলাদেশের মানুষের একটা ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির জন্য যেভাবে তিনি নিজেকে উৎসর্গ করেছেন, সেইটা শিক্ষার্থীরা আপন করে নিয়েছে। কেবল শিক্ষার্থী না, সমস্ত অভিভাবকরা, বাংলাদেশের অধিকাংশ জনগণ, আমি বলবো যে প্রায় বিপুল সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ জনগণ, মুষ্টিমেয় যারা এখন এই ছাত্রদেরকে হত্যা করেছে, তাদের উপর হামলা করেছে, তাদের বাদে। সুতরাং আবু সাঈদ নিঃসন্দেহে এই আন্দোলনের একটা আলোকবর্তিকা ছিল। আবু সাঈদ এই আন্দোলনের দিশা হিসেবে হাজির হয়েছে। এবং আমরা জানি যে গত ৪ তারিখে যেভাবে ঢাকা সহ সারা দেশে বিভিন্ন জায়গায় নির্বিচারে গুলি করে এবং বিশেষত আওয়ামী লীগের পেটোয়া বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে হত্যা করেছে, যুবলীগের লোকজন শর্ট গান দিয়ে গুলি করেছে এবং সেইটা শর্ট গানের গুলি, সেটা হাসপাতাল থেকে ডাক্তাররা সেটা বলেছেন। জুলফিকার শাকিল ৪ তারিখে মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন। ৩ দিন, প্রায় ৩.৫ দিন তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৭ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই পর্যন্ত এখনও জুলফিকার শাকিল শেষ শহীদ, আরও অনেকেই আহত আছেন আমরা জানি না। তা আমি আবু সাঈদ থেকে জুলফিকার শাকিল, যে শত শত, এমনকি সংখ্যা হাজার বলে অনেকে বলছেন, এই শহীদের যে বীরত্ব, তাদের যে অসাধারণ আত্মত্যাগ, তার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা জানাই। হাজার হাজার, এই সংখ্যা ২০,০০০-এর উপরে হবে আহতরা, তারা এখনও হাসপাতালে কাতরাচ্ছেন, তাদের প্রতি আমাদের সমস্ত সহমর্মিতা জানাই। এবং আজকে বাংলাদেশের শিক্ষার্থীরা যে ঐতিহাসিক গণ অভ্যুত্থান তৈরি করেছে, তাদের আহ্বানে যেভাবে জনগণ ঝাঁপিয়ে পড়েছে, এই ছাত্র গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে একটা সরকার তাদেরই প্রস্তাবের ভিত্তিতে গঠিত হয়েছে। এবং প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনি এই সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন এবং গতকালও তিনি ঢাকায় আহতদের দেখতে গিয়েছিলেন। আজকে প্রথম তিনি তার পলাচলে এক ধরনের তার কাজের একটা অগ্রাধিকার হিসেবে তিনি আবু সাঈদের বাড়িতে গিয়েছেন। এটা অত্যন্ত জরুরি কাজ হয়েছে বলে আমি মনে করি। এবং এই শহীদের যে তালিকা, তারা আমাদের আগত সমস্ত প্রজন্মের কাছে একটা আইকন। বাংলাদেশের ভবিষ্যতের জন্য যারা নিজেদের এই বয়সে জীবন উৎসর্গ করেছে, সমস্ত তরুণ প্রজন্মের সামনে, প্রজন্মের পর প্রজন্মের সামনে তারা আইকন হিসেবে থাকবে।
সেই কারণেই এই শহীদদের প্রত্যেকেরই একটা জীবন, এটা কোনো সংখ্যা না। তাদেরকে এমনভাবে আমাদের তরুণ প্রজন্মের সামনে হাজির করতে হবে, প্রত্যেকের না এক একটি যে কাহিনী সেটা আমাদের সামনে থাকা দরকার আমাদের দিশা হিসাবে। সে কারণে শহীদের তালিকা, তাদের দায়িত্ব গ্রহণ করা, পরিবারের দিক থেকে আহতদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা, এগুলো তো এই সরকারের একটা খুবই অত্যন্ত জরুরি প্রাথমিক কাজ। এবং এটা একই সাথে মানুষ যেটা প্রত্যাশা করে যে বিচার হবে না বলে বিগত সরকারের কাছে ছাত্ররা অনাস্থা জানিয়েছিল, তারা সত্যিকার অর্থে ন্যায় বিচারটা পাবে। যারা যারা এই হত্যাকাণ্ড, এই গণহত্যার জন্য দায়ী, তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। এর পাশাপাশি এই সরকার যেহেতু দায়িত্ব গ্রহণ করেছে, কতগুলো খুবই জরুরি কাজ তাদের সামনে এখন এসছে। আমরা কিন্তু বহুবার এই টকশোতে আমি যেখানে যেখানে কথা বলেছি যে এই ফ্যাসিস্ট এই সরকারটা একটা স্বৈরাচারী ক্ষমতার উপর দাঁড়িয়েছিল, আমাদের ক্ষমতা কাঠামোই স্বৈরাচারী, তারপরে এমনভাবে পুরো রাষ্ট্রশক্তিটাকে পকেটে ঢুকিয়েছে যে এইটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র এবং ক্ষমতায় পরিণত হয়েছে, এবং সেটা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা দখল করেছে। ডিলটা এরকম ছিল যে তোমরা আমাদেরকে বিনা ভোটে ক্ষমতায় রাখবা, আর আমরা তোমাদেরকে যা ইচ্ছা তাই করার লাইসেন্স দিব। ওইভাবেই কিন্তু জেনারেল আজিজ, বেনজির এবং এই যে মতিউর, এই সমস্ত জিনিসগুলো তৈরি হয়েছে। এবং এটা যে একটা মানে পুরো রাষ্ট্রটা তারা দখল করেছে, সেটার প্রমাণ পাওয়া গেল যখনই পদত্যাগ করে সরকার প্রধান দেশ ত্যাগ করেছেন। সাথে সাথে আমরা দেখলাম পুরো রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন কর্মকর্তা কিংবা কর্মকাণ্ড এক ধরনের প্রায় অকার্যকর অবস্থার মধ্যে চলে গেছে। কাজেই এই সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে যে ফ্যাসিস্ট সরকারের যে লোকজনরা বিভিন্ন জায়গায় আছে, সেটা বিচারালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, তারা এই গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকারকে তারা যদি নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাদের যে নানাভাবে বাধা সৃষ্টি করতে পারে, সেই ব্যাপারে সতর্ক থাকা এবং এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ইমিডিয়েট যে পুনর্গঠন করা, যাতে করে তারা দ্রুততম সময়ে এই জনগণের যে কাজ, সেবার কাজ, সেগুলোকে তারা তাদের দায়িত্ব পালন করতে পারে, সেই বিষয়ে উদ্যোগ নেওয়া এবং সেই বিষয়ে সতর্ক থাকা। সাকি, আমি আসবো আপনার কাছে একটু। ওনার কাছে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলে নিই। আমি মনে করি যে একই সাথে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, কেননা সুযোগ সন্ধানী এবং সরকারের যে এই যে বিপুলভাবে অস্ত্র তারা দিয়েছে ছাত্রদের হত্যা করার জন্য, এই ফ্যাসিস্ট সরকার, এরা মিলে এখন একটা মানে বাড়ি বাড়ি ডাকাতি, লুটপাট, নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে। কাজেই একদিকে যেমন সরকারকে মানুষের জানমালের নিরাপত্তার জন্য কাজ করতে হবে, সমস্ত সংখ্যালঘু সব কিছু সবার দায়িত্বে কাজ করতে হবে, এবং জনগণকে আজকে এগিয়ে আসতে হবে। পাড়ায় পাড়ায়, আজকে এলাকায় এলাকায় এই যে জনশৃঙ্খলা রক্ষার জন্য ছাত্র জনতার স্বেচ্ছাসেবক যে কমিটি, এই স্বেচ্ছাসেবক কমিটি গঠন করে আজকে সমস্ত এই ষড়যন্ত্রটাকে, আমাদের ছাত্রদের এই ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে তার নস্যাৎ করার যে নানান রকম ষড়যন্ত্র, সেটাকে তারা যাতে ঠেকিয়ে দিতে পারেন, সেই কাজটি আজকে জনগণের সমস্ত অংশের কর্তব্য। এর বাইরেও আরও অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই দুটো কাজ সরকারের দিক থেকে এবং জনগণের দিক থেকে এই মুহূর্তে প্রধান করণীয়, এবং এই মুহূর্তে সবাই এটা করছেন। আমাদের শিক্ষার্থীরা যেভাবে নেমে পড়েছেন, ট্রাফিক সিগন্যাল, যেভাবে তারা প্রত্যেকটা জায়গায় দায়িত্ব নিচ্ছেন, এইরকম অসাধারণ দৃশ্য আর কতদিন দেখবেন? এই প্রজন্মের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ আছে। কাজেই তাদেরকে যথার্থভাবে আমাদের, যদি আমরা এখানে একটা দিশাটা হাজির হয়, তাহলে বাংলাদেশ নিঃসন্দেহে এগিয়ে যাবে। আসবো আপনার কাছে। আশরাফি পাপি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে, যে জায়গাটি জানতে পাই, এবং অনেকদিন পর কথা হচ্ছে একদম অন্যভাবে। তখন ছিল সরকার, এখন নেই সরকার, এখন অন্তর্বর্তীকালীন সরকার। পতন এবং পদত্যাগের মধ্য দিয়ে যে সরকার চলে গেছে এবং পদত্যাগের হিড়িক পড়েছে, নতুন বাংলাদেশটা আপনারা কেমন দেখতে পাচ্ছেন? অন্তর্বর্তী সরকারের হাতে শাসনভার বাংলাদেশের, এবং তাদের কাছে আপনাদের অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশার প্রায়োরিটি লিস্টে আপনাদের কি কি আছে? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বেই আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি যে এই বিগত আন্দোলনে দুগ্ধজাত শিশু থেকে শুরু করে মায়ের কোলে শিশু থেকে আবাল মানে ছাত্র, শিক্ষক, জনতা, অভিভাবক, আবাল বৃদ্ধ বনিতার যে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে যারা শহীদ হয়েছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং শোক সন্তুষ্ট পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এবং এখনও যারা শেখ হাসিনা ওয়াজেদের স্বৈরাচারী পুলিশ বাহিনী, স্বৈরাচারী ট্রাফিক বাহিনী, তারা যে অসহযোগিতা করছে বর্তমান সরকারকে, এই অসহযোগিতার বিষ দাঁত ভেঙে যেভাবে তাদের যতটুকু সামর্থ্য আছে
দিয়ে রাস্তাঘাটের ট্রাফিক থেকে শুরু করে ডাকাত যাতে বাড়িতে বাড়িতে যেতে না পারে, এই যে রাত্রে জেগে জেগে তারা পাহারা দিচ্ছে মহল্লা, এদেরকেও আমি আমার একজন লড়াকু মানুষ হিসেবে আমি তাদেরকে অভিবাদন এবং অভিনন্দন জানাই। দেখেন, সবচেয়ে ভাগ্যের নির্মম পরিহাস, এই আগস্ট মাসে 15ই আগস্ট শেখ মুজিব পরিবারের শারীরিক মৃত্যু ঘটেছিল। আর এই আগস্ট মাসে শেখ হাসিনা নিজে তার রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগকে ভারতে পলায়নের মাধ্যমে এবং শত শত ছেলে মেয়েদেরকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ সংগঠনটিকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা দিয়ে উনি কিন্তু চমৎকারভাবে নিজে নিরাপদে চলে গেলেন এই আগস্ট মাসে কিন্তু। এবং এটা শেখ হাসিনার হাত দিয়ে কিন্তু হয়ে গেল। আজকে মানুষের কাছে প্রশ্ন আছে যে উনি প্রধানমন্ত্রী ছিলেন যেদিন পর্যন্ত রেড পাসপোর্ট ছিল, তো 45 মিনিটের ভিতর পদত্যাগ করে যে গেলেন, কোন পাসপোর্টে গেছেন, রেড না নীল? তাইলে উনি কি দুটো পাসপোর্ট ইউজ করছেন? ভারতে গেলেন, বেছে নিলেন, ভারতের ভিসা কিভাবে আসলো? রাষ্ট্রপ্রধান এবং এমপিরা তারা হচ্ছে সার্কভুক্ত দেশগুলো স্টিকারের মাধ্যমে ভ্রমণ করে, ভিসার প্রয়োজন হয় না তাদের। তাহলে ওনার ভিসাটা কি ভারতীয় হাই কমিশনার ওই গণভবনে যে কি সিল মেরে পাঠানো হলো? তারপর ভারত কেন বেছে নিল? ভারতের একবারে নিরাপত্তা প্রহরী সংরক্ষিত করে তাকে ভারতে পাঠালো। আজকে অনেকেই বলতেছে মেয়াদ কত, মেয়াদ কত। মেয়াদ শুনে কামটা কি? আওয়ামী লীগের যে 1 থেকে 10 পর্যন্ত ঢালাওভাবে প্রশাসনের সর্বস্তর নিম্ন থেকে উচ্চ পর্যন্ত যে বেষ্টনী তৈরি করেছে, এই বেষ্টনীতে নির্বাচন করে তো লাভ হবে না কোনো। তাহলে কি শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের প্রশাসন দিয়েই কিন্তু দেশ কিন্তু পরোক্ষভাবে চালানোর একটা প্রস্তুতি এবং তার মানসিক বাসনা কিন্তু বর্তমানে নিশ্চয়ই বিশ্লেষণ করলে গভীরভাবে আপনারা পেয়ে যাবেন। আমার কথা হচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আসছে, এতে রাজনৈতিক দলের সংস্কারের প্রয়োজন আছে, প্রশাসনিক দুর্নীতির সংস্কারের প্রয়োজন আছে। এখানে বিচার বিভাগ বলেন, শাসন বিভাগ বলেন, আইন বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, ঢেলে সাজাতে হবে। সাজানোর জন্য উপযুক্ত পরিবেশ সাজিয়ে গুছিয়ে নির্বাচনের যেটা আসবে, নির্বাচন অবশ্যই দিতে হবে। আজ দেখ আর কাল দেখ, কিন্তু যে কিছু কিছু ব্যক্তি একবার ইউটিউবে হুড়াহুড়ি করে ভোট কবে, ভোট কবে, মেয়াদ কবে, মেয়াদ কবে। তো 15 বছর কি শেখ হাসিনাকে ম্যান্ডেট দিয়ে রাখা হয়েছিল? ওনার মেয়াদটা তো বিবেচনা করে নাই। ওনার কি মেয়াদ ছিল অনির্বাচিত একজন প্রতিনিধি হিসেবে 15টি বছর জগদ্দল পাথরের মতো চেপে যে বসে থাকলো? তো সেটার কি হবে তাহলে? সেটার মেয়াদ কে দিছে তাকে? ম্যান্ডেট ছাড়া মেয়াদ, জোর করে দখল করা মেয়াদ। আজকে শিশুদের মুখে গুলি মারতে তারা বিবেকে তাদের বাঁধেনি। আমাদের প্রত্যাশা রাজনৈতিক সংগঠন হিসেবে আমরা যারা রাজনীতি করি, এই বর্তমান স্বৈর শাসকের বিরুদ্ধে আমাদের যে প্ল্যাটফর্মটা একটা সর্বদলীয় ছিল, আমরা জমি চাষ করেছি, আমরা ব্রিজ লাগিয়েছি, সার দিয়েছি, পানি দিয়েছি, ফসলটা আমাদের যুব সমাজ ছাত্র জনতার বুকের তাজা রক্ত লাশের বিনিময়ে ফসলটা স্বৈরাচারীর হাত থেকে কেড়ে নিয়ে এসে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একটা ব্যবস্থা, সুব্যবস্থা তাদের হাত দিয়ে হয়েছে। এখন আপনি চাহিদাটা আপনার কি? আমরা অবশ্যই দুর্নীতিমুক্ত রাজনৈতিক যে বৈষম্য, যে স্বেচ্ছাচারিতা, এগুলো মুক্ত একটা বাংলাদেশ আমি করতে চাই। সেই প্রত্যাশা আমি দেখি। দেখেন, আমি সামান্য একটা মানুষ, আমি দলের একটা সক্রিয় কর্মী, এর বাইরে আমার কোনো অবস্থান কিন্তু নাই। কিন্তু মানুষ হিসেবে আমার দেশকে নিয়ে প্রত্যাশা আছে। কারণ আমার বাবা তার চাকরিজীবী অবস্থা, ব্যক্তি চাকরি থাকা অবস্থায় সে তার ব্যক্তিগত বন্দুক নিয়ে মুক্তিযুদ্ধ করছে। মুক্তিযুদ্ধকে আজকে আমরা পণ্য হিসেবে ব্যবহার করি, মুক্তিযোদ্ধাদেরকে আজকে আমরা পণ্য হিসেবে ব্যবহার করছি। কিন্তু সত্যিকার অর্থে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, তাদের প্রত্যাশা, তাদের দৃষ্টিভঙ্গিগুলোকে বিশ্লেষণ করে সেই সকলের প্রত্যাশিত বাংলাদেশ, সকলের সার্বজনীন প্রত্যাশিত গণতন্ত্র, সার্বজনীন প্রত্যাশিত বিচার ব্যবস্থা, শাসনতন্ত্র, নির্বাচন কমিশন অনুসমানও কি এই স্বাধীনতা উত্তর 52 বছরে বাংলাদেশে এসেছে? আসেনি। আমার স্থাপ কথা এখানে যে অবশ্যই রাজনৈতিক ক্ষমতা রাষ্ট্রীয় রাজনৈতিক দলের হাতেই থাকবে, কিন্তু তার আগে সংস্কার প্রয়োজন। আপনি 3 মাসে ভোট দিয়ে দিলেন, রাজনৈতিক সংস্কার পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে করতে গেলে কি সেই তো সেই ওই আপনার প্রতিহিংসার যে রাজনীতি, দোষ তখন সব যে পরবর্তী পর্যায়ে যে ক্ষমতা তার ঘাড়েই কিন্তু বসবে। তাহলে অরাজনৈতিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে দেশের ভালো, সংগঠনের ভালো, রাজনৈতিক দলগুলোর ভিতরে সংস্কার করে যতটা বিতর্কের ঊর্ধ্বে এবং প্রতিহিংসার ঊর্ধ্বে তারা থাকতে পারবে, একটা রাজনৈতিক সরকারকে দিয়ে তার 3 মাসের ভিতর ভোট দিয়ে এই সব কিছু আওয়ামী লীগের আম সালা কম্বল লোটা ঘুটি সব রেখে এই 3 মাস আর 1 মাস আর 15 দিন এই যে হুড়াহুড়ি করতেছে, এইটার সাথে আমি ব্যাপকভাবে বিরোধিতা করি এবং এইটার সাথে আমার ব্যাপকভাবে দ্বিমত আছে। আমি কেন, এই যে এখানে উনি আসছেন, উনিও একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখে আসছেন। এমন কোনো মিটিং মিছিল নাই যে ওনার
অস্তিত্ববিহীন কোনো মিছিল তার দলের তার সংগঠনের বাংলাদেশে আন্দোলনে হয় নাই। আজকে আমার শান্তি কোথায় যে আজকে ৭৫টা মামলার আসামি আমি স্বস্তিতে থাকবো যে আমার সাজা হতে হতে যে জায়গা থেকে বেঁচে এসেছি ওইটা অন্তত পক্ষে আমি বেঁচে গেলাম। কিন্তু বাংলাদেশের পরিবর্তনের মাধ্যমে যে যেই পোস্টে যাচ্ছে, পোস্টে যাওয়ার আগে নিজের বুককে, নিজের ইমানকে, নিজের চেতনাকে, নিজের লক্ষ্যকে আগে সুস্পষ্ট করতে হবে যে আমি নিরপেক্ষ থাকব এবং আমি সৎ থাকব। নিরপেক্ষতা এবং সততা এই দুটো একটা চেয়ারকে চেয়ারের ভাবমূর্তি ধরে রাখার জন্য একটা যথেষ্ট। আশরাফি আপনি আপনি যেটা বলছেন প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর একটা সংস্কার লাগবে। এই আমূল রেনোভেশন না হলে হুটহাট করে এই 6 মাস 3 মাসে একটা ভোট দিলে সেই ভোট কোনো কার্যকর হবে না, সেই কাজ সেই হয়ে যাবে। মানে ক্ষমতায় যে যায় সেই সেগুলোর আবার অপব্যবহার শুরু করে। না, অপব্যবহার শুরু এটা মিন করিনি। না, আমি বলছি আমি অপব্যবহার করলাম না। আমরা তো চাই ভালো কিছু, কিন্তু নির্বাচিত যে কোনো সরকার চেয়ারে গেলেই সেটাকে আবার সে আগের কথা যা দিয়েছিল পরে গিয়ে লাগে না। রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংস্কার বলতে আমি যেটা বুঝি, ধরেন যে রাজনৈতিক সংস্কার, এই ধরেন আওয়ামী লীগের কথা যদি আমি বলি, আজকে আওয়ামী লীগের হাসিনার এই পতন, নির্মম নিষ্ঠুর পতন এবং ক্লিনিক্যালি আওয়ামী লীগ সংগঠনের যে ডেট ঘোষণা উনি করে দিয়ে গেলেন, এটার কারণটা কি? উনি কি প্রকৃত আওয়ামী লীগদের কখনো মূল্যায়ন করেছেন? উনি কি নমিনেশনের ক্ষেত্রে প্রকৃত আওয়ামী লীগদের কয়টা দিচ্ছে? পয়সার বান্ডিল আর হচ্ছে হাইব্রিডদেরকে দিয়ে করছে। তা আজকে তার দুর্দিনে ওই পয়সার বান্ডিল আলা একে আজাদরাই বলেন, আর হচ্ছে ওই লিটন চিফ হুইপের ভাই বলেন, আর আরো যারা যারা আছে গাজী টিভি থেকে শুরু করে অমক টমক টিভির যত মালিক টালিক ব্যবসায়ী বুনিয়াদিরা, তারা কেন তার জন্য তাকে এসে কি পাহারার মতো দাঁড়াবে? কিন্তু না। তো এইটা একটা চরম মানে অন্তর্বর্তীকালীন সরকার মানে পয়সা দিয়ে নমিনেশন বিক্রি, পয়সা দিয়ে পোস্ট বিক্রি, তার মানে হাইব্রিডদেরকে পুনর্বাসন, তার মানে আপনি অবশ্যই বন্ধ করতে হবে। এই ভরসাটা রাখতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার মানে আগামী দিনের রাজনীতির একটা গুণগত পরিবর্তন আসবে। আমি আশা করি এনাদের মাধ্যমে যে একটা গুণগত পরিবর্তন এবং চিরস্থায়ী একটা বন্দোবস্ত, একটা পরিবর্তন। আমার নির্বাচন কমিশনকে 200 বছরের মধ্যে টেকসই করতে হবে। আমি ক্ষমতায় থাকি যদি বলেই যাই, ওই কমিশন নিয়ে আমি যদি কোনো কথা না বলি, সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। কথা তো আমি বলবো যদি খারাপ কিছু থাকে, কিন্তু কথা বলার সুযোগ যাতে আমি না পাই। আমি যেহেতু শুরু করেছি যে এই সরকারের প্রত্যাশা অথবা তার কাজ কি কি, সেখানে একটা কথা আমি আবারও বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগ, সেনাবাহিনী, সবগুলো প্রতিষ্ঠান, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই তারা যেন ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান তার গভীরতাটাকে মানে উপলব্ধি করতে পারে। তারা যদি মনে করেন যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নানান ষড়যন্ত্র করে নস্যাৎ করে দিতে পারবেন, তারা কিন্তু বড় রকমের ভুল করবে। এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে এই যে বাংলাদেশের নতুন যাত্রা, যেটা আসলে মুক্তিযুদ্ধের মধ্যে যে বাংলাদেশের প্রতিশ্রুতি তৈরি হয়েছিল লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে, যে সুযোগের সমতা থাকবে সকল নাগরিকের জন্য, সবার মানবিক মর্যাদা থাকবে, সবার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সেইটা যে ভুলণ্ঠিত হলো এই 53 বছর ধরে। আমরা মনে করি যে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়েছে, ওই নতুন যাত্রায় এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা যারা আছেন তাদের যদি বর্তমান সরকারের যে কাজগুলো অর্থাৎ ছাত্র জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন, সেইটাকে তারা যদি সহযোগিতা করার বদলে কোনো প্রকারে বাধা সৃষ্টি করেন, তাহলে ছাত্র জনতার তাদের মুখোমুখি হতে হবে, ছাত্র জনতার মুখোমুখি হতে হবে, যেমন আজকে বিচারপতিদের হতে হয়েছে। দ্বিতীয় কথা আমরা বলি, বাংলাদেশের সাথে দুনিয়ার সকল দেশেরই সম্পর্ক আছে, মানে এবং সেই গণতান্ত্রিক বিশ্বের কাছে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, ছাত্রদের বিশেষভাবে আকাঙ্ক্ষা, তরুণ প্রজন্মের যে আকাঙ্ক্ষা, তারা যে জায়গায় বাংলাদেশকে দেখতে চায়, সেই গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তাদের সমর্থন থাকবে বলে আমরা মনে করি। সুতরাং বাংলাদেশের মানুষকে খেপিয়ে তুলবেন না কেউ, এইটাই আমরা পরিষ্কার করে বলি। আমার প্রশ্ন কি যে একটা অকার্যকর রাষ্ট্র হয়ে গেছে, এই অকার্যকর রাষ্ট্রকে কার্যকর রাষ্ট্র করতে হলে গণতন্ত্রটা, অনেক রাজনৈতিক দলই বলছে যে যত দ্রুত সম্ভব ভোট, এত দ্রুত কি দেওয়া সম্ভব? আমি আসছি, অকার্যকর রাষ্ট্র হয়েছে এটা একেবারেই ঠিক নয়। ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রটাকে যেভাবে
একেবারে পকেটে ভরে তারা অকার্যকর করে ফেলেছিল, একটা হাতিয়ারে পরিণত করেছিল, জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আজকে ছাত্র জনতা সেই ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়ে এই রাষ্ট্রটাকে কার্যকর করার, জনগণের রাষ্ট্রের দিকে পরিণত করার গতিমুখ ঠিক করে দিয়েছেন। সেই গতিমুখে এখনো যারা বাধা হিসেবে আছেন, তারা যদি ভেতরে ভেতরে সে বাধা দেন, তারা ছাত্র জনতার মুখোমুখি হবেন। এটা পরিষ্কার করে তাদের প্রত্যেকের উপলব্ধি করা দরকার। এইটার জায়গাতে এবার বলবো যে কিভাবে তাহলে এই যে গতিমুখটা তৈরি হয়েছে, কার্যকর রাষ্ট্রটা কিভাবে হবে। এই মুহূর্তে আবার বলবো যে অর্থনৈতিক একটা চ্যালেঞ্জের মুখে আমাদেরকে বিগত এই ফ্যাসিস্ট সরকারই রেখে গিয়েছে। আমরা এই সরকারের মানে দায়িত্ব যারা নিয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের সকল কার্যক্রমের মধ্যে এটা অত্যন্ত একটা অগ্রাধিকার কার্যক্রম থাকতে হবে, যাতে অর্থনৈতিক চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারি। আমরা জনগণকে, বিশেষত প্রবাসীদেরকে আহ্বান জানাবো, মানে রেমিটেন্স বৈধ পথে পাঠান, যাতে করে আমাদের যে রিজার্ভ সংকট এরা তৈরি করে গেছে, আপনারা সেটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে রাখতে পারেন। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের রপ্তানি খাত যাতে কোনোভাবে সংকটে না পড়ে, কারখানাগুলো যাতে উৎপাদন করতে পারে, নিরাপত্তা তৈরি করতে পারে, শিপমেন্ট যাতে ঠিকমতো হয়, সেইটার ব্যাপারে অগ্রাধিকার দিয়ে এই দেশের সেনাবাহিনী এবং সবগুলো প্রতিষ্ঠানকে ভূমিকা রাখার জন্য আমরা বলবো। এবং মানুষ আজকে দ্রব্যমূল্যে নাকাল, এই কারণে যে এই সরকার, আপনি চিন্তা করেন এই আন্দোলন দমনের নামে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, মানুষের অবস্থা অনেকটা জায়গায় খারাপ হয়েছে, সেই জায়গাতে এই সরকারকে প্রায় অগ্রাধিকার দিতে হবে। এই অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি যেটা বলবো যে কথাটা আপনি তুলছেন, নির্বাচনের প্রসঙ্গ ইত্যাদি, দেখুন আমরা ভোটাধিকারের জন্য লড়াই করছিলাম। আওয়ামী লীগ সরকার মানে কেবল রাষ্ট্রটাকে দখল করেছে, তারা ভোটাধিকারটা কেড়ে নিয়েছে। তারা ভোট নামক একটা তামাশার আয়োজন করেছে, কিন্তু যেখানে মানুষ কোনো ভোট দিতে পারবে না, তারাই ঠিক করবে তারা কিভাবে নির্বাচন। তাহলে আমরা লড়াইটাকে এনেছিলাম যে এই লড়াইটা ভোটাধিকারের লড়াই। মনে হবে যেন আমি একটা ভোট দেওয়ার জন্য লড়াই করছি। ভোটাধিকার মানে হচ্ছে মানুষের একটা অধিকার, যেখানে ক্ষমতাটা যে জনগণের কাছে, জনগণের যে কেন্দ্র, সেইটার উপযোগী রাষ্ট্র ব্যবস্থা তৈরি করা। আমি জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করছি, সেই সরকার আমার কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। এইটার উপযোগী রাষ্ট্র করা এক বন্দোবস্ত। আর বর্তমান যে এ পর্যন্ত যে বন্দোবস্ত ছিল সেটা একটা ফ্যাসিস্ট বন্দোবস্ত, যে আমি জনগণের উপর প্রভুত্ব করব, সব প্রতিষ্ঠান ব্যবহার করব। জনগণ আবার কি বোঝে? তারা আবার ভোট দিতে জানে নাকি? ওদেরকে আমরা শেখাবো, হয় আমাকে ভোট দিবে আর নাহলে ভোটই দিতে পারবি না। এই যে বন্দোবস্ত, এই যে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচারী বন্দোবস্ত, তার বদলে একটা রাজনৈতিক গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্যই লড়াইটা, এবং তার কেন্দ্রে আছে ভোটাধিকার। ছাত্র সমাজ নিজের অধিকার, কোটা সংস্কারের অধিকার করতে করতে এইটাকে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অধিকারের জায়গায় এবং লড়াইয়ের জায়গায় তারা নিয়ে এসছেন। এবং তারা বলছেন এইখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে, এইখানে মর্যাদা প্রতিষ্ঠা হতে হবে, কারণ তাদের মর্যাদায় আঘাত করা হয়েছিল। এবং তারপরে তারা প্রত্যেকের সুযোগের সমতা দাবি করছেন। ভোটাধিকারের গুরুত্বপূর্ণ অংশ। এখন ভোটাধিকারটা কিভাবে হবে? যে রাষ্ট্র ব্যবস্থা ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, এটা ঠিক করতে হলে তো একটা সময়ের প্রয়োজন আছে। সেই সময়টা তো দিতে হবে তাদেরকে। আবার বলি, হ্যাঁ, সেই সময়টা অবশ্যই তারা পাবেন। আমরা যেটা পরিষ্কার করে বলি যে এই সরকারের একটা কর্তব্য হবে যে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সংস্কার হবে, এই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কিভাবে একটা তার ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার কাঠামোর মধ্যে যাবে, এই বিষয়ে যে রাজনৈতিক প্রস্তাবগুলো আছে, ছাত্ররা যে প্রস্তাব দিবে, সেগুলোকে একটা জাতীয় কনসেনসাসের মধ্যে আনা দরকার। এটা 1 নম্বর। এবং এটা বাস্তবায়ন করার জন্য যে রাস্তাটা তৈরি করা, ফ্যাসিলিটেট করা, সেইটা হচ্ছে এই সরকারের কাজ। এবং নিঃসন্দেহে এই কাজের প্রক্রিয়াতেই নির্বাচন আসবে। অতএব নির্বাচনটা কবে হবে সেটা এই সরকারের কর্তব্য হচ্ছে ছাত্র সমাজ, দেশের রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, এই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে তারা এইরকম একটা জায়গা ঠিক করবেন যখন এই পরিবেশটা তৈরি হবে। অর্থাৎ আমরা চাই ভোটাধিকারের সত্যিকার পরিবেশ। সেই পরিবেশ তৈরির প্রক্রিয়াতেই ভোটাধিকারের সত্যিকার পরিবেশ মানেই গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, যার যার গণতন্ত্র। কিন্তু সেইখানে গণতন্ত্র ফিরিয়ে দিতে গেলে সবচেয়ে অবিশ্বাসের জায়গা, প্রত্যেকটা সেক্টর তৈরি হয়েছে। পুলিশের একটা অনাস্থা, পুলিশের মরালিটি বাড়াতে হবে, গ্রহণযোগ্যতা বাড়াতে হবে, দুপক্ষ, জনগণ এবং তাদের। আরেকটি হচ্ছে আজকে প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা, দলীয়করণ বন্ধ করতে হবে, নির্বাচন কমিশন সেটাকে ঢেলে সাজাতে হবে। এই যে এত প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাতে হবে, সেই সাজানোর জায়গাতে কতটা সময় পুলিশ, আমি কিন্তু বলছি বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, সেই জায়গাগুলো। জি, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন, আরো প্রতিষ্ঠান নাম করতে পারেন। প্রত্যেকটি প্রতিষ্ঠানে আগেই বলেছি যে এমনভাবে আগের সরকার
তাদের দলীয় লোক বসিয়েছেন যারা জনগণকে রাষ্ট্রকে জনগণের মুখোমুখি করিয়ে তাকে দমন করার একটা যন্ত্রে পরিণত করেছেন। এই অবশ্যই এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে মানে তাদের অপসারণ কিংবা তাদের নতুন এটার পুনর্গঠন করতে হবে। সেই পুনর্গঠনের কাজটি সরকারকে নিশ্চয়ই খুবই অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে যদি বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে যে পুলিশ একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আমাদের আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখছে, জনগণের নিরাপত্তা দেখার কথা, সেই কাজটা তাদের করতে দিতে হবে। এবং পুলিশের মধ্যে থেকে 11 দফা দাবি উঠেছে, যার অনেকগুলোই খুবই গুরুত্বপূর্ণ দাবি। কারণ পুলিশদেরকে যেভাবে এই সরকার, বিগত ফ্যাসিস্ট সরকার ব্যবহার করেছে, এটা তো আপনি একটা প্রতিষ্ঠানে কাজ করলে তো মানে হয় চাকরি ছেড়ে চলে যেতে পারেন, আর থাকলে আপনাকে ব্যবহৃত হতে হয় অনেককেই, বিশেষত সেক্ষেত্রে আপনি যে জিনিসটা দেখবেন যে পুলিশের মধ্যে যারা এই ছাত্রদের হত্যা করার নির্দেশ দিয়েছে অথবা যারা এই কাজগুলো করেছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সমগ্র পুলিশকে যদি আমরা মানে ঢালাওভাবে অভিযুক্ত করি তাহলে রাষ্ট্র চলবে কি করে? বলছি সমগ্র পুলিশ ব্যবস্থাকে যদি এখন ডিসফাংশনাল থাকে তাহলে তো দেশের মধ্যে একটা সংকট সৃষ্টি হবে। কাজেই জনগণের দিক থেকে আমাদের দাবি হচ্ছে যে পুলিশের ভিতরে ইমিডিয়েট যে সংস্কারগুলোর দাবি তারা নিজেরা তুলেছেন সেগুলো করা, পুলিশের মধ্যে যারা ছাত্র হত্যা কিংবা জনতা হত্যার দায়ী তাদেরকে চিহ্নিত করা, বিচার করা, এবং তার মধ্যে দ্রুত পুলিশকে একটা তার কার্যকর জায়গায় নিয়ে আসা। এই ক্ষেত্রে আবার পুলিশ বাহিনীর লোকজনকে বলবো, যদি স্যাবোটাজ করার চেষ্টা করেন, যদি আবারও মনে করেন যে আপনারা এই জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করে দেবেন, সেটা আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ছাত্র জনগণের মুখোমুখি আপনারা হয়ে দেখেছেন যে তরুণরা রক্ত দিতে শিখেছে, তারা আপনাদের ষড়যন্ত্র উৎখাত করে দেবে। কাজেই সেই জায়গাটা যেন তারা আশরাফি পাপিয়া, আমি যে জায়গাটা আপনি অনেক কথা বলবেন আমি জানি, কিন্তু আমার ছোট্ট প্রশ্ন আছে, কিন্তু বিএনপি গণহত্যা নিরপেক্ষ তদন্ত করবার জন্য জাতিসংঘ এবং প্রধান উপদেষ্টার কাছে তারা চিঠি দিবেন, সেটা প্রেস কনফারেন্স করে জানিয়েছেন। এটাকে আপনি কত দ্রুত করা দরকার মনে করছেন বিচার? তার আগে আমি একটা বলি যে যেহেতু আমি একজন আইনজীবী এবং আজকে কোর্ট কাচারির যে ঘটনাটা ঘটলো, দেখেন সোমা, আজকে মার্কোসের বিদায় হয়েছে। বাংলাদেশে সারা পৃথিবীতে অনেক স্বৈরশাসক নির্মম নিষ্ঠুরভাবে তাদের শেষ পরিণতি আমরা দেখেছি, কিন্তু পৃথিবীর প্রধান বিচারপতি পলাতক থাকে, এই ধরনের ঘটনা নজিরবিহীন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে যখন মিথ্যা মামলা দিয়ে বাড়ি হারা, ঘর ছাড়া, স্ত্রী ছাড়া, সন্তান ছাড়া, পিতামাতা ছাড়া করে 15টা বছর রাখলো, আজকে 4-5টা দিন কি 15টা দিনে প্রধান বিচারপতি সাহেব পলাতক থেকে, পলাতকে উনি আরামায়েশ করেছিলেন সেটা ঠিক আছে, আমাদের মতো ওই ধানের ক্ষেত, কচুর ক্ষেত, হাওড়ে এইভাবে ওনার থাকতে হয়নি, শীতের সময় শিশিরে ভিজতে হয়নি, বর্ষাকালে কাদা বৃষ্টি মারাতে হয়নি, রাজকীয়ভাবেই ছিলেন উনি। কিন্তু পলাতক জীবনটা কিরকম, আল্লাহ মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে আমি প্রার্থনা করি যে 10 দিনের জন্য হলেও পলাতক থেকে উনি পলাতক জীবনটা উপলব্ধি করতে কিছুটা হলেও পেরেছেন। কিন্তু মনের শয়তানি বুদ্ধিটা কিন্তু যায়নি। ফুল কোর্ট মিটিং দিয়ে দিল কাউকে না জানিয়ে, ভার্চুয়ালি বৈঠক দিয়ে সে রীতিমতো এই অভ্যুত্থানকে কলঙ্কিত করার যে নাটক মঞ্চস্থ করার প্রচেষ্টা করেছিল সেটা ব্যর্থ হয়েছে। এইটা হচ্ছে আর একটা দ্বিতীয় বিজয়। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রতিষ্ঠানকে দলীয়করণ করে প্রতিপক্ষের বিরুদ্ধে লাঠিয়াল হিসেবে ব্যবহার করার, আজকে অন্ততপক্ষে একটা উইকেট প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পড়লো। এই যে পড়লো, যারা ফেললো তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই, অভিনন্দনের শেষ নাই, শুভেচ্ছার শেষ কিন্তু নাই। কিন্তু এক উইকেটের পতন দিয়ে 50টা ওই হাইকোর্টের 50 জনের অপকর্মের বিচার কিন্তু হয়ে গেল, সেটা কিন্তু না। আজকে একজন দেখেন আপনি কিভাবে কুক্ষিগত, তার ভাই জয়েন্ট সেক্রেটারি ছিলেন, সচিব ছিলেন, আবার সাথে সাথে মন্ত্রী বাড়ি এমপি করলো, আরেক ভাই চিফ জাস্টিস, আরেকজনের ভাই সেকেন্ড এমপি, সে হচ্ছে জাস্টিস সুপ্রিম কোর্ট, আবার ভাই এমপি। তাহলে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনা আমাদের নিয়ন্ত্রণটা কিভাবে রাখছে, পরিবারটাকে নিয়ন্ত্রণ করে তার অপকর্মকে একবারে পরিপূর্ণভাবে তার মন মতো করার জন্য যে মানে প্রত্যক্ষ যে মানে তার পরিকল্পনাগুলো, এটা মানে অকল্পনীয় ব্যাপার। যে বাংলাদেশের মানুষ রাজনীতির কথা বলে, সেবকের কথা বলে, সেবা করার দায়িত্বের ম্যান্ডেট পাওয়ার কথা বলে এত নিকৃষ্ট জঘন্য যে করলো, মানে সীমাহীন জঘন্য কর্মকাণ্ডের
আজকে বহিঃপ্রকাশ। ভবিষ্যৎ রাজনীতিবিদ এবং আচ্ছা, রাজনীতির প্রতি মানুষ আস্থা রাখতে পারবে আপা? আমি বলি এই ঘটনাগুলো পুলিশের যে দেখে ব্যাপারটা, পুলিশরা কাজে যোগ দিচ্ছে না, আমি 9 দফা 12 দফার ভিতরে গেলাম, আমরা যোগ দিচ্ছে না। কেন দিতে পারছে না? অপরাধ বোধ, গিলটি ফিলিংস। কিন্তু এখানে ভাগ আছে। সাধারণ সিপাহীদের হুকুমের দাস, আমার ঊর্ধ্বতন বলেছে আমি ডিউটি দিছি, আমার ঊর্ধ্বতন বলেছে এটা আমি করেছি। কিন্তু এখানে সাধারণ মানুষের চেয়ে ওই ঊর্ধ্বতনগুলো একবারে কলুষিত, দুর্নীতিতে কলুষিত, অনিয়মে কলুষিত, নির্বাচন বানচাল করায় কলুষিত, ছাপ্পা সিলের কলুষিত, ভোটারবিহীন নির্বাচন পরিচালনা করায় কলুষিত একটা জিনিস। এই যে তেজস্ক্রিয় হয়ে আছে, এই তেজস্ক্রিয় যেখানে যাবে সেখানে কিন্তু মাটি হবে, ফেটে যাবে, ঘাস হবে না, ফসল হবে না। সেই হিরোশিমা নাগাসাকির বোমা বিস্ফোরণের মতো খারাপ জিনিস, এরা খারাপ পদার্থ, এই খারাপ পদার্থগুলোকে তুলে ফেলে দিতে হবে। আপনি চাঁপাইনবাবগঞ্জে মেয়ে, আপনি জানেন যে আম গাছে একটা আম পচলে মানুষ কি করে, ডালটা সহ ভেঙে কিন্তু ফেলে দেয় যাতে অন্য গাছে পচন না হয়। তো পচন ধরানো যাবে না। আজকে 57 জন সামরিক কর্মকর্তার বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। আজকে তাপস বলেন, নানক বলেন, মির্জা আজম বলেন, সাহারা খাতুন মারা গেছে, তারপরে শেখ সেলিম, সবাই এগুলোর সাথে জড়িত। আজকে এগুলোর আচার বিচার প্রক্রিয়া স্বচ্ছতার ঠিকঠাক না করে আপনি শুধু মেয়াদ দেন, কবে ভোট দিবেন, ভোট তো অবশ্যই দিবে, মেয়াদও কোনো সীমা নাই আপাতত, কারণ এক একটা করে উইকেট ফেলবে, পরিষ্কার করবে, গোছাবে। নিশ্চয়ই শেষ কথাটা বলি সময়, যে আপনি একটা রাস্তা পরিপূর্ণভাবে মেরামত, যেটা খেয়াল করে দেখবেন যে সব সিমেন্ট ভেঙে ফেলে দিচ্ছে, টোটালটা মাটি পর্যন্ত খুঁড়তেছে, তারপরে নতুন করে কিন্তু সেটা তৈরি করতে হয়। তা আমাদের প্রত্যেকটা যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনিয়মে ভেসে গেছে দেশ। 52 সালে, 72 সালে, 71 সালে মুক্তিযুদ্ধে আমরা ভূখণ্ডের স্বাধীনতা পেয়েছিলাম। আর এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে, দ্বিতীয় বিপ্লবে আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বাধীনতা চাই, মানুষের বিবেকের স্বাধীনতা চাই, লেখনের স্বাধীনতা চাই, বাক স্বাধীনতা চাই, ভোটের অধিকার সঠিকভাবে প্রয়োগের স্বাধীনতা চাই। মনোজগৎ পাল্টাতে তো হবে। স্বাধীনতা তো হলো, কিন্তু মাথার মধ্যে যদি বুদ্ধি থাকে দুষ্টু, তাহলে সেই মনোজগৎটা পাল্টাবে কি করে? সেই আইনটা লাগবে। তো আইন করতে গেলে তো সময় লাগছে আপনার। শুধু এই যে কিছু আওয়ামী ঘরানার লোকজন মেয়াদ কত কবে ভোট, মানে 15 দিনের ভিতর দেন, 20 দিনের ভিতর দেন, তাহলে দিল্লি থেকে ভোটটা আর একটু পরিচালনা করা সুবিধা হয়। কারণ সেম টু সেম প্রশাসনের কাঠামো, ডিসিএসপি সবই তো বহাল, ওসি টোসি সবই তো বহাল। এই 15 বছরে কোথাও না কোথাও চাঁপাইনবাবগঞ্জে ডিসিএসপি 15 বছরের যারা ছিল তার অন্য কোথাও আছে, কিন্তু আছে তো একই কাম করে, একই অপকর্মে তাদের প্রশিক্ষণ আছে। তো ওই প্রশাসন ওই কিছু দিয়ে ভোটের বাক্সের নিরাপদ 15 বছর হয়নি, এই 2 মাসে 15 দিনে একদিনে কি হবে? হবে না। এই জন্য আমি সময় যত তাড়াতাড়ি করে সুন্দর করে গোছায় গাছে, রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের প্রতিনিধিদের হাতেই থাকবে, রাজনৈতিক দলের হাতেই থাকবে। কিন্তু আমাদের খুব ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সচেতনতার সাথে, এবং এই প্রত্যেকটা পরিবর্তন যাতে সুন্দরভাবে হয়, ত্রুটি বিচ্যুতি না থাকে, সেই দিকেও আমাদের সকলের মানে সর্বময় দৃষ্টি আমাদের থাকতে হবে। আপা আরেকটা আমি প্রশ্ন ছোট করে করব। আপা এই গণ অভ্যুত্থান থেকে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হলো, সেখান থেকে রাজনৈতিকবিদরা যারা আপনারা ক্ষমতার রাজনীতিতে ছিলেন, ওনারা এখনো ছিলেন না, নাই, আপনারা কি কি শিক্ষা নিলেন? ক্ষমতার রাজনীতির এখানে শিক্ষা তো আমরা নিব হচ্ছে এখন। অভ্যুত্থানে তো স্বৈরাচারের পতন ঘটেছে, রকম রূপ দেখেছিলাম, স্বৈরাচারের তো পতনটা ঘটে গেল। হ্যাঁ, বিএনপি যে ক্ষমতায় ছিল 2001 আর 91-এ, 90 সালের গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে আমরা আসছিলাম, 2001-এ আমরা থাকলাম। ইলিয়াস আলীর মতো কাউকে কি আমরা এরা যারা করলো আমরা গুম করেছি? কোনো অপহৃত পরিবার তৈরি করেছি? আমরা পুলিশের বুকে চাকু চালাইছি, গুলি চালাইছি? সবচেয়ে বড় কথা আপনারা আয়না ঘর তৈরি করেননি, আয়না ঘর তৈরি করেননি। তারপরে নির্যাতন, আজকে সালাউদ্দিন তার পরিবার ছাড়া কেন, চৌধুরী আলম কোথায়, এবং এই যে শত শত অপহরণকৃত ছেলেদের, অপহরণকৃত ভোটের আগে আমরা সাকি একসাথে অপহরণকৃত পরিবারকে নিয়ে আমরা মিটিং করেছি, জনসভা করেছি, পথসভা করেছি প্রেস ক্লাবের সামনে। সেই পরিবারগুলোর সন্তানদের যদি বেঁচে না থাকে মৃত্যুর দিন শেখ হাসিনাকে বলতে হবে, নাহলে ওই তৎকালীন তার আমলের প্রশাসনিক কর্মকর্তা যাদের দ্বারা এই অপরাধ সংগঠিত হয়েছে তাদেরকে বলতে হবে। আর যারা জীবিত আছে ইমিডিয়েটলি জীবিতদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হোক। অপহরণকৃত মৃত্যুর তারিখ তার সন্তান জানে না, পরিবার জানে না, পূর্ব বংশধর ভবিষ্যৎ জানবে না, মৃত্যুর দিনটা বাবার কবে পালন করবে? তারপরে এই যে সম্পত্তির যে ব্যাপার স্যাপার, টাকা পয়সা, এটা আইনগতভাবে অনেক জটিলতা আছে। আপনি মৃত্যুর সনদপত্র যদি দেখাতে না পারেন, আপনার সয় সম্পত্তি সবকিছু তো আপনি প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন না, অসুস্থ হলে চিকিৎসার খরচ পাবেন না, ছেলে মেয়ের পড়ার খরচপাতি দিতে পারবেন না। এই যে আইনগত জটিলতাগুলো আছে, এই জন্য আমি এই সরকারকে বলবো ইলিয়াস আলীকে তারা ফেরত দিতে হবে। তারা যদি মেরে থাকে মৃত্যুর দিন বলতে হবে।
সালাউদ্দিনকে কারা অপহরণ করে ওই সীমান্তে, ভারত সীমান্তে ভিতরে ফেলে দিয়ে আসলো, এইগুলো আমাদের তদন্তের প্রয়োজন আছে। রাজনৈতিক শিক্ষা, আমি অপহৃত হয়েছি, অপহরণ 2 বার ক্ষমতা এসে করিনি, করতে হয় না, এই শিক্ষাবোধ আমার আছে। আজকে বেগম জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে স্লো মোশনে দেশান্তর করে এই সরকার মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে তাকে উৎখাত করেছে। খালেদা জিয়ার মৃত্যুর ঝুঁকিতে আছে, মৃত্যুর প্রহর গুনছে এবং কষ্ট যন্ত্রণায় হাসপাতালে বিছানায় শায়িত আছে। তাকে চিকিৎসা, মৌলিক মানবিক অধিকারটা পর্যন্ত তাকে দিতে দেয়নি। কোর্টের বারান্দায় যে জামিনটা তার প্রাপ্য ছিল সেটা নির্ভয় আদেশে দিয়ে ঠিকমাত্র মাছের হুইপে মাছের টোপ খেলে যেভাবে মাছ শিকার করে সেই চেষ্টাগুলো যে করেছে, তারপরে বেগম খালেদা জিয়ার যে 2 কথার যে বক্তৃতা, এই যে বক্তৃতা, যে প্রতিহিংসা না, ভালোবাসা দিয়ে দেশ জয় করতে হবে। এই জন্য আমি আপনার টকশে বহুবার বলেছি যে বেগম খালেদা জিয়ার কাছে আওয়ামী লীগের শিক্ষার বহু কিছু আছে। ষষ্ঠ সংসদ নির্বাচন অগণতান্ত্রিক বলুক, অশুভ বলুক, যাই বলুক, তত্ত্বাবধায়ক বিল পাশ করার জন্য ওইটা একটা স্যাক্রিফাইসের মাইল ফলক হিসেবে এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সংবিধানে সুপ্রতিষ্ঠিত হবে। আজ হোক, কাল হোক, আগামী দিন হোক, এটা কিন্তু সবাইকে এক বাক্যে স্বীকার করতে হবে। তা আমি রাজনৈতিক শিক্ষা অনেক আগে আমি যেটা বুঝি, আমি করাপশন করব না, আমি দুর্নীতি করব না, মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ আমি করব না। আমি কোনো চেয়ারে বসলে সেই চেয়ারকে আমি কলঙ্কিত করব না। কলঙ্কিত চেয়ারকে ব্যক্তি করে, চেয়ার নিজে নিজে কলঙ্কিত হয় না। আমি চেয়ারকে রেসপেক্ট করি, কোনো কলঙ্কিত ব্যক্তিকে আমি রেসপেক্ট করব না। এইটা আমার দর্শন, এটা আমার নীতি, এটা আমার নৈতিকতা, এটা আমার ব্যক্তিগত অভিমত। এই জন্য বাংলাদেশ আজকে ইলিয়াস আলীর আত্মহত্যা, কি অপহরণ, কি গুম, কি হত্যা, 57 জনের সামরিক কর্মকর্তার গাড়িটা পর্যন্ত পিলখানায় ঢুকতে দেয়নি। আমি ওই ড্রাইভারের চোখের পানিটা আমার চোখে এখনো ভাসে। তাদের পরিবার পরিজনকে মিথ্যা বিচারের নাম করে লক্ষ লক্ষ সৈনিককে আজকে জেল দিছে, যারা এই ঘটনার সাথে জড়িত না। এই যাদেরকে জেল দিছে এগুলা নতুন করে বিচার হওয়া দরকার এবং সঠিক তদন্ত, সঠিক বিচার হলে কার কত হ্যাডম আছে দেখি, যে এই ঘটনার সাথে ওই বিগত সরকার ছাড়া কোনো ব্যক্তির কোনো যোগাযোগ দেখাতেই তারা পারবে না। আর আমাদের স্বাধীনতা আমাদের নিজেদের রক্তের বিনিময়ে অর্জিত প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, এইটা কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের মন মতো পরিচালনা করার যে টেন্ডেন্সি, এটা পরিবর্তন করতে হবে। ওই যে বলেছে না যে ঘুঘু দেখেছো ফাঁদ দেখনি, তো ঘুঘুকে নিয়ে 15 বছর বহুত কোলাকুলি হলো। এখন ফাঁদের ভিতর পার্শ্ববর্তী যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতে যায় তারা পড়ে যাবে। ফাঁদ যে নিজের গলার ফাঁসও হবে অথবা পায়ের বেড়িও হবে, এই বোধগম্য নিশ্চয়ই পার্শ্ববর্তী দাতা যারা আমাদের নিয়ন্ত্রণ করতে যায়, 15 বছর জগদ্দল পাথরের মতো জিনিস চাপায় রাখছিল, তাদের নিশ্চয়ই উপলব্ধি হতে হবে। জনায়সাকি অনুষ্ঠান শেষ করব, নিশ্চয়ই আপনি কিছু বলবেন, শেষ করব আপার কথা। তো এটা তো এই বিষয়টাতে আমি একমত যে মানে বিগত এই সরকারের আমলে যেহেতু কি বলে ন্যায় বিচার ভীষণ রকমভাবে রুদ্ধ ছিল, অর্থাৎ যে এটা জনগণের, তারা কোনো ন্যায় বিচার না, বিচার মানে পাওয়ার ব্যাপারটার জন্য আপনার সরকারি লোক হইতে হবে। সরকারের লোক মানে আপনি নানানভাবে ক্লিনচিট পাবেন, ওইটাও কোনো বিচার না, ওটা একটা পক্ষপাতদুষ্ট তাকে ক্লিনচিট দেওয়া। আর সাধারণভাবে আপনি যদি বিরোধী পক্ষ হন কিংবা সাধারণ নাগরিক হন, তাহলে আপনাকে নানান রকম বাধার মুখোমুখি হতে হবে। বিশেষভাবে আমি বলবো যে এই রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে যেভাবে লুণ্ঠন হয়েছে, যেভাবে পাচার হয়েছে, যেভাবে মানুষজনকে হত্যা করা হয়েছে, ধরুন গুম কিন্তু হত্যার চাইতেও ভয়ঙ্কর। আপনি আন্তর্জাতিকভাবে গুম হচ্ছে সবচেয়ে খারাপ অপরাধের উদাহরণ। কারণ হচ্ছে যে কথাগুলো উনি বললেন যে একজন গুম হওয়া মানুষের কত ধরনের সমস্যা তৈরি হয়, মৃত্যুর পরও তার মানে এটাকে চলতেই থাকে। তো এই বিষয়টা যাতে বাংলাদেশে যাতে গুম করা বন্ধ হয়ে যায়, চিরতরে গুম করা বন্ধ হয়ে যায়, রাষ্ট্র প্রতিষ্ঠান যাতে গুম বিষয়টা আর করতে না পারে, আমাদের সেই জায়গায় পৌঁছানো, এটাই মানবিক মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত। আপনি এই কাজটি নিশ্চয়ই এই সরকারকেও অনেক দূরে এগোতে হবে এবং এটা তো একটা নিশ্চয়ই এটা এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া মানে যাতে দৃঢ়ভাবে চলমান থাকে তার ভিত্তিটা তৈরি করতে হবে। কিন্তু যেটা মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলো ধরেন শিক্ষা নিতে পারে, যেটা পাপি আপা বললেন যে বিএনপি যেহেতু তারা ক্ষমতায় ছিল, তাদের আমলের ভূমিকা আমরা জানি এবং তারাও এই ধরনের যথেচ্ছাচার স্বৈরাচারী ক্ষমতা কাঠামোর যে ব্যবহার করেছেন এবং তার বিরুদ্ধে আমরা লড়াই করেছি।
বিএনপির সাথে এই সময় যুগপৎ আন্দোলন করেছি আমরা ভোটাধিকারের জন্য, কিন্তু 2001 থেকে 2006 বলেন আর 1991 সালে থেকে 1996 সালে বলেন, আমি রাজপথের কর্মী ছিলাম, বিএনপির আমলে পুলিশের কাছে মার খেয়েছি এবং তখনও আমরা অন্যায়গুলোর বিরুদ্ধে লড়াই করেছি। যে কথাটা আমি বলতে চাই যে শিক্ষা হয়তো ব্যক্তিগতভাবে এবং দলগত উপলব্ধির মধ্যে দিয়ে যে নেন, যে ছাত্র জনতা আমাদের সন্তানরা যে বার্তাটা পরিষ্কার করে দিয়েছে সেইটার উপলব্ধি তো দলগুলোর হওয়াই দরকার, কিন্তু কেবলমাত্র ব্যক্তিগত উপলব্ধি কিংবা ব্যক্তিগত নৈতিকতা দিয়ে কোনো দেশের শাসন চলে না। শাসন কাঠামো যদি মানে আসলে শাসন কথাটার মধ্যে একটা কলোনিয়াল ব্যাপার আছে, মানে এই যে আমাদের রাষ্ট্র পরিচালনার কাঠামোর মধ্যে যদি আপনার একটা ভীষণ রকম স্বৈরাচারী কাঠামো থাকে তাহলে আপনি ব্যক্তিগত নৈতিকতা, আপনি ভালো মানুষ হলেও এটা আসলে কোনো কাজ হবে না। এইটাকে ক্ষমতার ভারসাম্য ছাড়া কোনো জবাবদিহিতা হয় না। তার মানে আপনি সরকার হচ্ছেন, আপনি আমার কাছে জবাবদিহিতা করতে হলে ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে, নাহলে আপনি জবাবদিহিতা করবেন না, আপনি স্বৈরাচারী হবেন। কাজেই আজকের শিক্ষার্থীরা যে আন্দোলন করলো, পুরো শিক্ষার্থীদের কাছে আমি আবেদন রাখবো যে আপনারা এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করবেন যে ক্ষমতার ভারসাম্য যতক্ষণ না পর্যন্ত আমরা তৈরি করছি কাঠামোগতভাবে, রাষ্ট্র পরিচালনার যে কাঠামো সাংবিধানিকভাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনোদিন জবাবদিহিতা পাবো না। সংবিধান পরিবর্তন লাগবে অবশ্যই, এটা সবার আগে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চলছে। আমি একটা কথা বলি, ছাত্র জনতার গণ অভ্যুত্থান তৈরি হয়ে প্রথম ধাপ পার হয়েছে। প্রথম ধাপ হচ্ছে সরকারের পতন হয়েছে, সরকার সামনে। দ্বিতীয় ধাপ হচ্ছে এই এখন এমন একটা পথ রচনা করা যে পথে আমাদের এই সংস্কার, এই যে জবাবদিহিতার ভিত্তিটা তৈরি হয় এবং সংবিধান সংস্কার করে আমরা ওই রাষ্ট্রের পথে একটা বড় পদক্ষেপ নিতে পারি। সংবিধান সংস্কার যেহেতু, সংবিধান সংস্কারের প্রশ্নটি যেহেতু নির্বাচিত প্রতিনিধিদের সাথে যুক্ত, সেই ক্ষেত্রে নির্বাচনও এই প্রক্রিয়ার একটা অংশ। আমি বলি নির্বাচনও এই প্রক্রিয়ার একটা অংশ। কাজেই এই যে পথ, আজকে যে নতুন বাংলাদেশের যাত্রা, এই পথে ছাত্র জনতার আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে একটা গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি, দেশের নতুন গণতান্ত্রিক আইন কাঠামো তৈরি, দেশের জনগণের যে জানমালের নিরাপত্তা, মানুষের যে ইনক্লুসিভ উন্নতি, অর্থাৎ সবাইকে নিয়ে উন্নতি, কতিপয় লোক হাজার হাজার কোটি টাকার মালিক পাচার, সাধারণ মানুষ যারা সম্পদ তৈরি করছে তারা কিছু পাবে না। দুর্নীতি বন্ধ করে বিদেশের টাকা ফেরত আনার তো একটা ব্যবস্থা করতে হবে। এত বিদেশে টাকা চলে গেছে। আমি শেষ করি, যেটা হচ্ছে টাকা ফেরত আনতে হবে। আমাদের প্রতিটি শিক্ষার্থী যাতে মেধার ভিত্তিতে কোনো রকম ঘুষ তদবির ছাড়া চাকরি পান সেটার নিশ্চয়তা তৈরি করতে হবে এবং আমাদের দেশে যাতে প্রত্যেকটি মানুষ তার একটা মানসম্পন্ন মর্যাদাকর জীবনের আয় করতে পারেন, মজুরি পান, সেই জায়গাটা তাকে নিশ্চিত করতে হবে। মানুষের যাদের হাতে এখন পর্যন্ত আয় নেই তাদের কাছে রাষ্ট্র দায়িত্ব নিতে হবে। এই প্রশ্নগুলো হচ্ছে বটম লাইন ভিত্তি। সেই বাংলাদেশে যেতে হলে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনও তার অংশ এবং তার মধ্য দিয়ে যেতে হবে সংবিধান সংস্কারও তার অংশ। কাজে এগুলো একটা সময় কোনটা আগে হবে কোনটা পরে হবে এইটা হচ্ছে আগামী দিনগুলোতে আমরা সবাই মিলে ঠিক করতে চাই। তার মানে ধৈর্য ধরতে হবে, এত সহজে সবকিছু হবে না, কারণ ভেঙেছে সবকিছুই। জি আপা, আপনি কিছু একদম। জি দেখেন, এই যে প্রধান বিচারপতি গেলেন, এই যে শামসুদ্দিন মানিক সাহেব বিচারপতি ছিলেন হাইকোর্টের, বেগম খালেদা জিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা মিটিং নিয়ে আল্লামা যে মুফতি সাহেব হচ্ছে সংবিধান নিয়ে দুটা কথা বলাতে ঘরে বাইরের ময়লা উনি নিয়ে চলে গেলেন। বিচারপতি মানিক সাহেব তার সর্বাধিকার ক্ষমতা দিয়ে, তার এত ক্ষমতা দিয়ে উনি বেগম জিয়া দেশপ্রেমিক নয় বলে একটা জাজমেন্ট দিতে গেল। তো সেইটাতে ধরেন আমার সাথে তার একটা ইনসিডেন্ট ঘটলো, ঘটার পরে আমি 14 দিন জেলে থাকলাম এবং ওই মেহেদি হাসানকে পাঠিয়ে সে ধরেন অ্যাডভোকেট এমি আহমেদকে হত্যা করলো এবং অ্যাডভোকেট এমি আহমেদ একটা নিবেদিত লড়াকু সৈনিক। আজকে আমি এমি আহমেদের হত্যাকারী মেহেদি হাসানের বিচার আমি চাই একজন পেশাজীবী আইনজীবী হিসেবে আমি। এবং এমি আহমেদকে হত্যা করার পর গোটা বাংলাদেশ ব্যাপী যখন আইনজীবীরা আন্দোলন শুরু করলো তখন সে আমাদেরকে, আমরা জানি না, জোর করে আমাকে জেলখানা থেকে ধরে নিয়ে এসে, আমি স্বাক্ষরও দিই নাই, আমি বলছি যে না, দেশপ্রেমিক নয় বেগম খালেদা জিয়া, উনি জাজমেন্ট দিতে গেছে, আমি বিরোধিতা করছি। কারণ আমি আমার নিজের চোখে দেখছি যে বেগম জিয়া 9 বছর এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছে, টিয়ার গ্যাসের গুলি খাইছে, পাশে লাঠি দিয়ে মারছে, আটকাইতে গেছে, জোর করে ধরছে, বাড়ির সামনে অ্যারেস্ট করতে গেছে, বসে গেছে, বিএনপির কর্মী হিসেবে না, আমি তখন একজন তরুণ ছাত্র হিসেবে আমি দেখছি দেশপ্রেম আছে। আর আপনি শামসুদ্দিন মানিক বলছেন দেশপ্রেম নাই, কিসের বশবর্তী হয়ে? দলীয় চেতনার বশবর্তী হয়ে। আজকে এই শামসুদ্দিন মানিকের প্রেতাত্মারা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বারান্দায় যে চলাচল করতেছে, এই প্রেতাত্মাগুলোকে সরাতে হবে প্রথমত।
দ্বিতীয়ত সংবিধানের সংশোধন অনেক জায়গা আছে। এই হাসিনা সরকার সংবিধানের যে পরিবর্তনগুলো করেছে রীতিমতো সাংঘর্ষিক। একটা নির্বাচনের আগে বহাল পার্লামেন্ট দুটো থাকতেছে এমপি, নির্বাচিতদের তারা শূন্য ঘোষণা করছে না, আবার শপথ না নেওয়ার আগ পর্যন্ত আরেকটা নির্বাচিত হয়ে চলে আসছে ব্যাপক। তারপরে সংবিধানের যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এগুলোর যেটা আছে সেটা প্রয়োগ নাই, আবার তারা কিছুটা জঘন্যতম ভাবে তারা প্রয়োগ করছে এইগুলো। তারপরে যে নির্বাচিত প্রতিনিধিদের প্রতি যে অশ্রদ্ধা, বিশেষ করে স্থানীয় সরকার কাঠামো, এগুলো টোটালি তাদেরকে কাজই করতে দিচ্ছে না। তারা অন্য মত দলের হলে তাদের হচ্ছে স্টে করে দিচ্ছে মামলা। এই সমস্তর একটা পার্মানেন্ট সমাধান দরকার আছে, এবং এই পার্মানেন্ট সমাধানের মাধ্যমেই এই আত্মহুতিকৃত মানে একবারে 8 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত এই স্বৈরাচার হাসিনার কাছে যারা নিহত হয়েছে, আত্মত্যাগ করেছে বর্তমান পর্যন্ত, তাদের রক্তের বদলা স্বাধীন নাগরিক, স্বাধীন বাংলাদেশের সত্যিকারের আইন পাস, সত্যিকার ভোটের অধিকার, সত্যিকার প্রতিষ্ঠান, সত্যিকার রাজনৈতিক সংগঠন করে হয়ে দেখতে চাই, দেখাতে চাই। না দেখে মরে গেলে প্রত্যাশাটা থেকে। কিন্তু আমি বোধহয় একটা প্রশ্ন করা আমার খুব জরুরি ছিল সাকি, আমি ছোট্ট করে জানতে চাই যে গণহত্যা চললো, যে অনাচার হলো, সেটার বিচার তো চাইবেন নিশ্চয়ই, এবং চাইছে সকলে, এবং যারা করলো, যে দলটি করলো, সে দলটি এই মুহূর্তে নেই, দলের প্রধানও চলে গেছে, পদত্যাগ করে পালিয়ে গেছে। তাহলে সেই যে দলের নির্বাহী আদেশে এতগুলো হত্যা চালানো হলো, গুলি চালানো, তার আইন এবং তার বিচার আপনারা নিশ্চয়ই চাইছেন। অবশ্যই চাই। সেই জায়গাটা আমি একটু জানতে চাইছি, আমরা সেটা কিভাবে কার্যকর হবে। যে পার্থক্যটা এটাই, ফ্যাসিস্টরা হত্যা করে, বিনা বিচারে নির্বিচারে মানুষ হত্যা করেছে। আমরা বলছি যে আমরা প্রত্যেকের বিচার করব। এই যে বিচারিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটা রাষ্ট্রে যে লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে এখন কাজ করছে, সেটার জন্য অত্যন্ত একটা অপরিহার্য উপাদান। কাজেই ফ্যাসিস্টদের পথকে পরিত্যাগ করে ন্যায় বিচারের ধারা প্রতিষ্ঠা করা, এবং তাকে যাতে ওই প্রধান ব্যক্তি থেকে শুরু করে যারা যারা আদেশ দিয়েছেন, তারা একজন দায়ী, সকলেই বিচারের আওতায় আসেন, সেই প্রশ্নটিকে আমাদেরকে, জবাবদিহিতার আওতায় আসেন, সেই প্রশ্নটিকে আমাদের অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আজকের মতো তাহলে আমি অনুষ্ঠান শেষ করছি। সবচেয়ে বড় কথা, সকলেই চাইছে জবাবদিহিতার একটা বাংলাদেশ, যেখানে এই অনিয়মগুলো হবে না, স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ। আগামীতে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবেই পারে, যত দ্রুত পারে, সব সংস্কার করে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আগামীর বাংলাদেশটা যারা চালাবেন, তারা নিশ্চয়ই পেছনের দিকটা ভেবেই চালাবেন, যে যেমন কর্ম তেমন ফল সামনে যেন না হয়। ছাত্র জনতা যেটা দেখিয়ে দিয়ে গেছে এবং দেখাচ্ছে, সে পথেই বাংলাদেশ চলবে, এমনটাই দুজনে বললেন, এবং তেমন বাংলাদেশের স্বপ্ন সকলেই দেখছে। আমি সোমা আজকে বিদায় নিলাম, সকলে ভালো থাকবেন, আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা। শুভরাত্রি।